আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী এবং তাদের কনসার্ন অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত আমাদের যে আসন্ন যে আমাদের সামষ্টিক মূল্যায়ন, আমাদের ৩ জুলাই থেকে যে মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। তো তাদের মূল্যায়নটা কেমন হতে যাচ্ছে, আসলে মূল্যায়নের ধরন, প্যাটার্ন অথবা মূল্যায়ন সংশ্লিষ্ট কিছু কথাবার্তা আমি আজকে শেয়ার করতে চাচ্ছি। আর যেহেতু আমি একজন শিক্ষক, আমার শিক্ষা সংক্রান্ত যে অভিজ্ঞতা বা যে নলেজ বা যে ইনফরমেশন আমি জানি, সেগুলোর পাশাপাশি আমি একজন এই মূল্যায়ন কিংবা শিক্ষাক্রম বা মূল্যায়ন সংশ্লিষ্ট আসলে মানে একজন মাস্টার ট্রেনার। আমরা যারা প্রশিক্ষণ পেয়েছি, প্রশিক্ষণ দিয়েছি বা দিয়ে থাকি, তাদের অবশ্যই আহ, তাদের কিছু কথাবার্তা হয়তো আপনার কাজে লাগতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আগামী 3 জুলাই তোমাদের যে মানে অর্ধবার্ষিক আহ, আহ, স- বা ষান্মাসিক, যেটা বলি আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, যেটা এটা নিয়ে হয়তো অনেক উদ্বিগ্ন। ইতিমধ্যে তোমরা অবশ্য পরীক্ষার যে কিছু নির্দেশনা সেটা পেয়েছো। আর পরীক্ষার একটা সিলেবাস বলতে যত কত মানে কতগুলো অভিজ্ঞতা, অর্থাৎ কোন বিষয়ের কোন অভিজ্ঞতাটুকু তোমাদের মূল্যায়ন করা হবে, কত পৃষ্ঠা পর্যন্ত, সেটা তোমরা পেয়ে গেছো, বন্ধের আগে পেয়ে গেছো। আর অনেকে হয়তো তাদের সাবজেক্টগুলো এর মধ্যে শেষও করেছেন। কিছু কিছু যদি বাকি থাকেও, সেক্ষেত্রে আহ, হয়তো অনলাইনে ক্লাস করে কিংবা কোনো না কোনোভাবে তাদের সেটা মেকআপ করার জন্য একটা নির্দেশনা আছে। তো আমরা এই মূল্যায়নটা নিয়ে আসলে অস্পষ্টতা মূল্যায়ন নিয়ে অনেকেই ইউটিউবে অনেকে অনেক ভিডিও দিচ্ছে। মানে হয়তো তাদের কিছু কথা হয়তো অযৌক্তিক, কিছু কথা আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এটা যেভাবে বলছেন সেভাবে হয়তো আহ, মানে অনেকে হয়তো বুঝতেছে না ব্যাপারটা। তা আমি বলবো যে আসলে আমাদের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা হবে, এই সামষ্টিক মূল্যায়নে আসলে কি মূল্যায়ন করা হবে। এখন আমরা যেটা আগে পরীক্ষা বলতাম, এখন সেটা মূল্যায়ন বলা হচ্ছে। আগে যেটা অর্ধবার্ষিক পরীক্ষা, এখন সেটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। আগে যেটা বার্ষিক পরীক্ষা, এখন এটা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এটা বলছি আর কি। তবে এই মূল্যায়নের যে বিষয়টি এখন নতুন নতুন শিক্ষাক্রমে যে নতুন বিষয়টি আসছে, সেটার ব্যাপারে আমাদের গার্ডিয়ানের অনেক অস্পষ্টতা আছে। অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে চান না, অনেকে না বুঝে হয়তো এটা নিয়ে একটু বিভ্রান্তিতে আছেন। তো আমি বলবো যে আসলে বিষয়টা নিয়ে এত বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এটা খুবই সহজ সিম্পল একটা বিষয়। কারণ একটা অ্যাসেসমেন্ট তো সবসময় থাকে, একটা মূল্যায়ন সবসময় থাকে। কারণ আমি শিখন শেখানো কার্যক্রম মূল্যায়ন করা, বা আমি যে বিষয়টি বাচ্চাদের কাছে চাচ্ছি তাদের ভিতরে সেটা আসছে কিনা সেটা যাচাই করার জন্য একটা মূল্যায়ন বা পরীক্ষা বা অ্যাসেসমেন্ট, যে নামে ডাকি না কেন, সেটা যুগে যুগে ছিল এবং এটা থাকবে, এটা থাকা উচিত। আর এখনো আছে, এখন নাই আসলে, এটা নিয়ে যারা বলে এটা ভুল বলতেছে। আছে, তবে এখনকার এই মূল্যায়ন এই মূল্যায়ন যেটা বলা হচ্ছে, এই মূল্যায়নকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হলো যে সামষ্টিক মূল্যায়ন। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষণকালীন, অর্থাৎ শিখতে শিখতে যে মূল্যায়নটা যাচাই করা হয়, আর সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। আমরা যখন ক্লাসে আগের সিস্টেমে যখন পড়াইতাম, আমরা পড়ানোর ফাঁকে ফাঁকে পড়া ধরতাম বা জিজ্ঞেস করতাম, সেটাও কিন্তু এক ধরনের শিক্ষণকালীন মূল্যায়ন। অর্থাৎ আমি পড়াইতেছি, সে আমার বিষয়টা বুঝছে কিনা সেটা যাচাই করার জন্য প্রশ্ন করে। কিংবা আমরা দেখা যাচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষা নিতাম, সেটাতে দেখা যাচ্ছে আমরা মনে করতাম যে এটা তার একটা শিক্ষকের মূল্যায়ন, কিন্তু সেখানে কিছু হয়তো ত্রুটি বিচ্ছুতি ছিল কিংবা অপারগতা ছিল, সেগুলোকে এখন বিবেচনায় এনে মানে আগে যেখানে বলা হতো যে বাচ্চারা যখন অর্ধবার্ষিক পরীক্ষা দিত, সে অর্ধবার্ষিক পরীক্ষা যদি তার কোন একটা বিষয় অস্পষ্ট থাকতো, আমরা হয়তো পাশ ফেল দিয়ে শেষ করে দিতাম তাকে, যে দেখা যাচ্ছে গণিতে সে ফেল করছে, কিন্তু কেন ফেল করছে বা ফেল, অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাস, সেই সিলেবাসে সে ফেল করছে, অর্থাৎ পুরো বইয়ের অর্ধেকের সে ফেল করছে, সে অর্ধেকে তাকে ফেল দিয়ে তার বাবাকে জানিয়েছে আপনার ছেলে ফেল করছে, কিন্তু সেই অর্ধ সিলেবাস অর্থাৎ বইয়ের অর্ধেকটা তাকে আর কভার করার জন্য কোনো সিস্টেম ছিল না। তো এটাই আমাদের শিক্ষাক্রমের একটা ত্রুটি ছিল। এখন এটাকে বিবেচনা করে বর্তমান যারা শিক্ষাক্রম প্রণয়ন করেছেন বা এর পেছনে কাজ করতেছেন, বা আমরা শিক্ষকরা এখানে অংশীজন যারা আছি, সবাই আমরা এটাই মানে বাস্তব মনে করতেছি যে এখনকার মূল্যায়নের ভিতরে দেখা যায় বাচ্চাদেরকে ফিডব্যাক দেওয়া হয়। ধরেন আমরা শিক্ষকের মূল্যায়নে এখন আমরা যেভাবে তাকে মানে তার যেখানে শিখন ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে আমরা মেকআপ করার জন্য আমরা ফিডব্যাক দিতে পারি, বলে যে তুমি এটা এটা এভাবে করো, বা তার যেখানে বুঝতে অস্পষ্ট তাকে আমরা সেটা দিতে পারি। তো
তো এই জন্য বলা হচ্ছে এখন শিক্ষণকালীন মূল্যায়নটা অনেক বেশি জাস্টিফাইড। আর এই শিক্ষণকালীন মূল্যায়নটা আমাদের সবসময়, অর্থাৎ আমরা যখন শেখাই, আমরা যখন ক্লাস করি, আমরা যখন বিভিন্ন সেশন পরিচালনা করি, তখন বিভিন্ন সেশনের মধ্যে আমরা বিভিন্ন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করি। সেই অভিজ্ঞতা শেষ করলে তখন আমরা কি করি, তাদেরকে আমরা অ্যাসেস করে মূল্যায়ন করি। কিভাবে করি, তাদের কিছু অ্যাক্টিভিটিস দিয়ে আমরা কিছু কাজ করতে দিই, দলীয় কাজ করতে দিই, একক কাজ করতে দিই। মনে করেন হয়তো দেখা যাচ্ছে কিছু পোস্টার প্রেজেন্টেশন দেই, অর্থাৎ কিছু কর্মকাণ্ড, কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কি করি, শিক্ষকরা তাদের মূল্যায়নটাকে করে থাকি। অর্থাৎ এই মূল্যায়নটা শিক্ষণকালীন মূল্যায়ন। আর এই ৬ মাস পর আমরা একটা নির্দিষ্ট বইয়ের অংশ ধরে আমরা যে মূল্যায়নটা করতে যাচ্ছি আগামী ৩ তারিখ থেকে, সেটা হলো সামষ্টিক মূল্যায়ন। এই সামষ্টিক মূল্যায়ন ২ টা হবে, একটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, একটা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখন এই মূল্যায়নগুলোর মাধ্যমে আমরা কি 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 অ্যাসেস করি, কি মূল্যায়ন করি, বাচ্চার যে শিখনের যে মাত্রা, অর্থাৎ শিখনের মাত্রা বলতে এখানে তার যোগ্যতা। আমি যদি যোগ্যতা নিয়ে বলি, আসলে আমাদের প্রিয় যারা মানে কনসার্ন অথরিটি আছেন, গার্ডিয়ান এবং আমাদের শিক্ষার্থীরা বা শিক্ষা নিয়ে যারা ভাবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এখন আমাদের বাচ্চাদের আমরা যোগ্যতা অর্জনটাই যাচাই করে থাকি। অর্থাৎ আমাদের এক একটা বিষয় এক একটা যোগ্যতা, বলা হয় বিষয় যোগ্যতা। যেমন 10টা বই, অর্থাৎ আমাদের 6 থেকে 9 পর্যন্ত বা 9 10 পর্যন্ত আমরা 10টা বই পড়াবো। এই 10টা বইয়ের ভিতরে 10টা যোগ্যতা অর্জিত হবে। এই 10টা যোগ্যতাকে বলা মূল যোগ্যতা। সেই যোগ্যতাগুলোকে আবার শ্রেণীভিত্তিক যোগ্যতায় ভাগ করা হয়েছে। মানে আমি যদি বলি যে একটা বই আছে জীবন ও জীবিকা। তো এখন এই জীবন ও জীবিকা বইটি মানে 6, 7, 8, 9, 10 পড়ার পরে তার ক্লাস 10 বা এসএসসি পাশের পর একটা যোগ্যতা অর্জিত হবে। আর সেই যোগ্যতাকে আমরা বলছি মূল যোগ্যতা। তাহলে জীবন জীবিকা একটি যোগ্যতা, বাংলা বই পড়লে একটি যোগ্যতা আসবে, গণিত পড়লে একটা যোগ্যতা আসবে। এবার 10টি যোগ্যতা তার অর্জিত হবে। এখন সেই যোগ্যতাগুলো যে 5 বছর সে অর্জন করবে, অর্থাৎ পার্ট করবে। অর্থাৎ ক্লাস 6 এ ১ বছর পরে যোগ্যতা যে অংশটি আসবে, সেটাকে নতুন করে নাম দেওয়া হয়েছে শ্রেণীভিত্তিক যোগ্যতা। তার মানে 6 এর শ্রেণীভিত্তিক যোগ্যতা, 7 এর শ্রেণীভিত্তিক যোগ্যতা, 8 এর শ্রেণীভিত্তিক যোগ্যতা, 9 এর শ্রেণীভিত্তিক যোগ্যতা, 10 এর এগুলো যোগ করলে তার মূল যোগ্যতা এসএসসি পরীক্ষার পর অর্জিত হবে। আর সেই যোগ্যতাগুলোকে আমরা মানে ক্লাস 6 এর মধ্যে আবার যখন একটা বই, জীবন জীবিকা বই কিংবা আমরা ডিজিটাল প্রযুক্তি একটা বই আছে বা স্বাস্থ্য সুরক্ষা বই আছে, যে বইগুলো আমরা তাদের জন্য ডিজাইন করা হয়েছে, সেই বইগুলো ভিতরে আবার কিছু আগে যেটা চ্যাপ্টার বলতাম, এখন সেগুলোকে বলা অভিজ্ঞতা। কতগুলো অভিজ্ঞতা আছে, ধরুন ৪টা ৫টা ৬টা অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা অভিজ্ঞতা মানে কয়েকটা ক্লাসের মাধ্যমে, কয়েকটা সেশনের মাধ্যমে সে অভিজ্ঞতা অর্জিত হবে, অভিজ্ঞতা সম্পন্ন করা হবে। সে অভিজ্ঞতা সম্পন্ন করা হলে বাচ্চারা আবার সেখানে একটা যোগ্যতা অর্জন করবে, সেটা নাম হলো একক যোগ্যতা। অর্থাৎ প্রতিটা অধ্যায় কিংবা অভিজ্ঞতা পরিচালনা করার পরে বাচ্চার ভিতরে যে অর্জনটা হবে তাকে বলছি আমরা একক যোগ্যতা। তাহলে একটু খেয়াল করি, আমরা একক যোগ্যতা হলো এক একটা অভিজ্ঞতা শেষ করার পরে যোগ্যতা অর্জিত হবে, তাকে বলে একক যোগ্যতা। আর এরকম একক যোগ্যতাগুলো মানে 6 এর মধ্যে যতগুলো একক যোগ্যতা আসবে সেগুলোকে মিলা হবে শ্রেণীভিত্তিক যোগ্যতা। আর ক্লাস 6, 7, 8, 9, 10 সব শ্রেণীভিত্তিক যোগ্যতাগুলো একেবারে শেষ করে ফাইনালি সে মূল যোগ্যতা অর্জন করবে। আচ্ছা, এখন আমাদের ধরুন আমি ক্লাস 6 এর বাচ্চার কথা বলি। ক্লাস 6 এর জীবন জীবিকা বই কিংবা ডিজিটাল প্রযুক্তি কিংবা গণিত কিংবা বিজ্ঞান বা ইতিহাস ও সভ্যতার এই বইটা পড়ে তার ভিতরে শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হয়েছে কিনা, অর্থাৎ শ্রেণীভিত্তিক যোগ্যতার অংশ হিসেবে আবার যে একক যোগ্যতা, অর্থাৎ ধরুন প্রথম অধ্যায় বা প্রথম অভিজ্ঞতা শেষ করলো, দ্বিতীয় অভিজ্ঞতা শেষ করলো, এখন প্রথম অভিজ্ঞতা শেষে একটা একক যোগ্যতা অর্জন করা হবে, দ্বিতীয় অভিজ্ঞতা শেষে একটা একক যোগ্যতা অর্জিত হবে। সেই একক যোগ্যতা অর্জিত হচ্ছে কিনা সেটা আমরা একবারে স্পেসিফিক মূল্যায়ন করব আমরা। সেই স্পেসিফিক মূল্যায়নের জন্য আমাদেরকে আরো কিছু সূচকের উপর আমাদেরকে নির্ভর করতে হয়, এবং সেই সূচককে বলা হয় পিআই, মানে পারফরমেন্স ইন্ডিকেটর, পারদর্শিতা সূচক বলা হয়। আমি আবার একটু যদি বলি, এটা কঠিনভাবে নেবেন না। অর্থাৎ একটা শ্রেণীতে একটা অভিজ্ঞতা সম্পন্নের পর, একটা অভিজ্ঞতা পরিচালনার পরে বাচ্চাদের যে যোগ্যতা অর্জিত হবে তাকে বলা হচ্ছে একক যোগ্যতা। সেই একক যোগ্যতা অর্জিত হয়েছে কিনা সেটা পরিমাপের জন্য আমরা পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর বা পারদর্শিতা সূচক ব্যবহার করি। সূচক মানে তো বুঝেন, সূচক দিয়ে কোনো কিছু বোঝা যায়, যে আজকে বাজার দর সূচক কি, বৃষ্টিপাতের সূচক কি, মনে করেন যে আমাদের উন্নতি বা অবনতির সূচক। একটা যে যে পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এটা কি করি, মানে জাজ করি, সেটাকে বলে সূচক। তাহলে এখানে সূচক মানে পিএম মানে পারফরমেন্স ইন্ডিকেটর, পারদর্শিতার সূচক। এই পারদর্শিতার সূচক দ্বারা বাচ্চার সেই একক যোগ্যতা অর্জিত হয়েছে কিনা সেটা আমরা মূল্যায়ন করি।
এখন পারদর্শী সূচক নিয়ে অনেকে হয়তো আপনারা কনফিউজ। ধরুন আমি বিষয়টা বলি যে কোন একটা মানুষ যদি আপনার ড্রাইভিংটা স্কিল বা যোগ্যতা, সে ড্রাইভিংটা সে জানে। কেউ যদি বলে যে আমি ড্রাইভিং জানি, তাহলে এখন ড্রাইভিং জানা মানে তুমি গাড়ি চালাও তো দেখি। তো গাড়ি চালাতে গেলে সে যদি গাড়িটা অ্যাকশন করে ফেলে বা সত্যি না জেনে যদি বলে আমি মানে গাড়ি চালাতে পারি, আপনি তাকে গাড়ি একটা দিয়ে চালাও, তো সে কিন্তু জানে না, কিন্তু সে বলছে জানি। তো আমি গাড়ি দিয়ে দিলাম তাকে, সে গাড়িটা অ্যাকশন করে দিলাম। তাহলে এইভাবে তো একেবারে ফাইনাল মূল্যায়ন করা আছে। তাকে যদি আমরা আগে কিছু ইন্ডিকেটর দিয়ে থাকি যে তুমি কি ড্রাইভিং জানো, তাহলে ড্রাইভিং সে বলো তো দিই যে প্রথম কোন কাজটা করতে হয়, বা ড্রাইভিং রুলসটা কি, কিংবা ওই যে অ্যাক্সেলারেটর কি, বা ওই যে ক্লাস কি, বা মানে কোন কাজগুলো আগে করতে হয়। অর্থাৎ তাকে আমি ছোট ছোট কিছু যদি ইন্ডিকেটর বা সূচকের দ্বারা আমি বুঝতে পারি না আসলে তার ড্রাইভিং একটা যোগ্যতা আছে, মানে তখন আমি তাকে গাড়ি চালাতে দিতে পারবো। সেখানে সে পাস করতে পারবে, ফেল করতে যা করে করবে আর কি। তার মানে কোন একটা কাজের কোন একটা যোগ্যতার পরিমাপ হিসাবে যে ছোট ছোট যে সূচকগুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে এখানে আমাদের শিক্ষাক্রমে পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই। তো এখন আমরা আমাদের বাচ্চাদের পিআই, আমরা যারা গার্ডিয়ান আছেন তারা একটা বুঝেন যে পিআইটাকে আমরা এখন পিআই এটাকে এখন আমাদের খুব ফ্যামিলিয়ার করতে হবে যে পিআই তাদের কি মাপবো, পিআই মাপবো। পিআইতে পিআই এর জন্য আবার মাত্রা আছে ৩টা। ধরুন আমরা যে বিভিন্ন সিম্বল দিয়ে আমরা যেটা দিচ্ছি, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত যেটা দিচ্ছি, অর্থাৎ সে ঠিকমতো করতে পারছে বা আংশিক করছে বা মোটামুটি করেছে, বা তাকে আমরা বলি যে মানে প্রারম্ভিক অবস্থা বা বিকাশমান অবস্থা বা একেবারে দক্ষ অবস্থা, অর্থাৎ বিভিন্নভাবে আমরা তাকে তার যে যোগ্যতাটি অর্জিত হচ্ছে সেই যোগ্যতা সে কোন স্তরে আছে, সে কি একদম শুরুতে আছে, নাকি বিকাশমান অবস্থা আছে, নাকি সে পুরাপুরি এটা অর্জিত হয়েছে, এগুলোকে আমরা পরিমাপ করি পিএ এর মাত্রা দিয়ে। অর্থাৎ পিএ এর মাত্রা আমরা সিম্বল দিই যে মানে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ যেটা দিচ্ছি আর আপনাদের সহজে বুঝতেছেন আর কি। তো যাই হোক, আমরা এই পিআই দিয়ে আমরা বাচ্চাদের যোগ্যতার মানে মূল্যায়ন করি। আর আমাদের এই পিআই এর জন্য আমাদের যে কতগুলো মানে কিভাবে আমরা তো আগের মতো পরীক্ষার প্রশ্নটা যেটা বলছে এইভাবে না, একটু চেঞ্জ তো আসছে। তো প্রথমত তাকে মনে করেন কিছু অ্যাক্টিভিটিস বা কিছু কার্যক্রম তাকে দেওয়া হবে, সেই কার্যক্রমগুলো সে করবে। ধরেন সে দলে কাজ করবে, এককভাবে কাজ করবে, পোস্টারিং করবে, প্রেজেন্টেশন করবে। তারপর আবার কিছু লিখিত লিখিত পাঠ থাকবে। যেমন এবারের মূল্যায়নটা বলেছে 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে কাজের ধরনটা 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো তার মানে একটা লিখিত অংশ থাকবে, সেখান থেকে 16 পাতা খাতা দেওয়া হবে। তারপরে নিশ্চয়ই তার জন্য কিছু নির্দেশনা থাকবে, যেগুলা সে নির্দেশনা মোতাবেক লিখবে। তারপরে কিছু তাকে মানে কিছু কার্যক্রম দেওয়া হবে। সেই কার্যক্রমগুলো হতে পারে সে পোস্টারিং করা বা কোনো একটা কিছু প্রেজেন্ট করা, কিংবা দেখা যাচ্ছে সে মনে করেন দলীয় কাজ করবে বা একক কাজ করবে। তারপরে দেখা যায় তাকে কিছু হাতে কলমে কাজ দেওয়া হবে। সেই কাজগুলো যে উপকরণ সেগুলো স্কুলে দেওয়া হবে। তার মানে বাচ্চাদেরকে একদম বাস্তব মানে ভিত্তিক যে শিক্ষা মানে সেটার জন্য যে ধরনের মূল্যায়ন করা দরকার সেটাই বর্তমানে করা হচ্ছে বা করার প্ল্যান দেওয়া হচ্ছে। আর এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আর যে মূল্যায়নের প্রশ্ন কি হবে, আমরা আগে যেটা মনে করতাম এটা প্রশ্ন দিবে তারপর এটা লিখবে, এরকম না আসলে। অর্থাৎ তার শিখন যোগ্যতা অর্জিত হয়েছে কিনা সেটার জন্য যে ধরনের মানে বর্ণনামূলক প্রশ্ন তাকে দেওয়া হবে, যেটা বুঝে স্টাডি করে সে তার ভিতরের অবস্থাটাকে প্রকাশ করবে, যে ভাষায় যে লেখনতে প্রকাশ করতে পারবে, যে লেখনের মধ্যে সেটা আমরা জাজ করতে বা বিচার করতে পারবো, সেভাবেই কিন্তু প্রশ্নপত্র তাকে দেওয়া হবে। আর এবার প্রশ্নপত্রটা মানে কৌশলগত কারণে ঠিক মূল্যায়নের আগের দিন, অর্থাৎ যে বিষয়ে যে মূল্যায়নটা হবে সেই বিষয়ের আগের দিন আমাদের একটা নৈপুণ্য অ্যাপস আছে, সেই অ্যাপসে কিংবা সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই মূল্যায়নের যে নির্দেশনা বা প্রশ্নপত্র যেটা আমরা বলি সেটা দেওয়া হবে। যেটা মানে মানে সেটা কৌশলগত কারণে, যেটা হয়তো বাইরে আগে দিয়ে দিলে হয়তো অনেকে উত্তরগুলো রেডিমেড করে হোক না হোক, এখন দেখা যায় কিছু একটা দিলে ইউটিউবে আগে চলে আসে, কিছু একটা দিলে দেখা যায় কিছু লোক আছে পণ্ডিত করে সেগুলো বলতে থাকে এর উত্তর এই হবে। এখন সে তারটা কারেক্ট না সেটা মানুষ দেখতেছে না। বাচ্চারা মনে করে যে উনি উত্তর দিচ্ছে, আমি এইটাই মনে করেন। অনেকে তো ভুলভাল দিচ্ছে, অনেকে ঠিকমতো দিচ্ছে না। আর আমি একটা বাচ্চা সৃজনশীল যাচাই করবো, সেটা আরেকজনের আমার মানে একজনের সৃজনশীল থেকে অন্যজনের দ্বারা কি মানে বোঝা যায়, এটা যায় না। তো যাক, আমি বলবো শুধু আজকের ভিডিওতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবকিছু তো এক ভিডিওতে বলা যাবে না। এই ব্যাপারে আরো কোনো প্রয়োজনীয় কথা থাকলে আমি অন্য কোনো ভিডিওতে বলবো।
জাস্ট বলবো যে আপনারা উদ্বিগ্ন হবেন না, বরং নতুন শিক্ষাক্রম এবং তার যে মূল্যায়ন পদ্ধতি তার সঙ্গে আপনারা ফ্যামিলিয়ার হন, একটু স্টাডি করেন, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, শিক্ষকের সঙ্গে কথা বলেন, তাহলে দেখবেন যে বিষয়টা অস্পষ্ট থেকে স্পষ্ট হবে এবং আপনাদের উদ্বিগ্নতা দূর হবে। আর আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্বিগ্ন হবে না। তোমরা এর মধ্যে অনেকে গতবারও মূল্যায়ন অংশগ্রহণ করেছ, আর সেটাকে আর একটু মডিফাই করে একটু মাত্রা নতুনভাবে এটাকে হয়তো ডিজাইন করে দেওয়া হয়েছে। কাজে এটা দেখবা যে খুবই সহজ একটা বিষয় হবে। তোমরা তোমাদের পাঠ্য বইটা তোমাদের যেভাবে স্যাররা পড়াইছেন বা যেভাবে পড়তে বলা হয়েছে সেটা করে, আর যে কর্মকাণ্ডগুলো তোমাদের করতে বলা হয়েছে সেগুলো করলে হবে, আর উদ্বিগ্নতার কিছু নাই। আর আশা করি তোমরা সুন্দরভাবে সেই মূল্যায়নটা তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং তোমাদের যোগ্যতা বা তোমাদের পারফরমেন্স গুলো আমাদের দ্বারা আমরা মূল্যায়ন করবো। তো সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।